ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা সবাইকে ঈদ মোবারক। রাত পহালে ঈদ, আমরা ঈদের চাঁদ দেখেছি এবং ঈদের চাঁদের পরে যে একেবারে আনন্দের অভ্যস্ততা সেটাও আমাদের মধ্যে এক রকমের খেলা করছে, কিন্তু এই আনন্দের মধ্যে কোথায় জানি একটু বিষাদ, একটু শঙ্কা লুকিয়ে আছে। সেটা চাঁদের পাশাপাশি বোধহয় একটু করোনার ঘোরাঘুরি, এটা আমাদেরকে শঙ্কিত করছে। শঙ্কিত করলেই বা কি, আমরা কি ডরাই? একদমই না। আর এই সময়ে ঈদের ঠিক আগের রাতটাকে, যেটাকে বলি চাঁদ রাত, সেই চাঁদ রাতটাকে আমরা একটু কেমনভাবে সেলিব্রেট করতে চাই সেটা নিয়ে কথা বলবো। চাঁদ রাত কীভাবে সেলিব্রেট করা উচিত কথা বলবো যাদের সাথে। তারা কথা বলবেন নাকি কিছু একটা করবেন, নাকি নাটক সিনেমা বানিয়ে ফেলবেন, পুরো ব্যাপারটা কি হবে একদমই আমার নিয়ন্ত্রণে নাই। আমি মাঝে মধ্যে শুধু আপনাদের কাছে বিরক্তি নিয়ে হাজির হব, বলবো এখন একটু বিরতিতে যেতে হবে। আর যারা আমাদের সঙ্গে আছেন আজকে এই চাঁদ রাতের বিশেষ আয়োজনে, কিছু করোনা এই শিরোনামে, করোনা মানে আমার তরফ থেকে একটু আহ্লাদের আবদারের কথা আর কি। তোমরা প্লিজ কিছু করোনা, তোমরা কে কে কিছু কি করবে এই মুহূর্তে আমার সঙ্গে জুমে কানেক্ট হয়ে। আমরা বলছি জুম মিটিং, এখানে জুম মিটিং নয়, জুম নাটক এতক্ষণ ধরে চলছিল আমরা অফ এয়ারে যখন ছিলাম, এবং সেখানে যারা যারা কথা বলছিলেন, পারফরমেন্স করছিলেন, নানা রকমের ডায়লগ বলছিলেন, জীবনের অভিজ্ঞতা বিনিময় করছিলেন। ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও পরিচালক সালাউদ্দিন নাবলু আছেন, আর তার আর কোনো বিশেষণ দরকার নেই, অভিনেতা, পরিচালক ইত্যাদি আর কোনো কিছুরই দরকার নেই। অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, সঙ্গীত শিল্পী কনক আদিত্য, অভিনয় শিল্পী সাজু খাদেম, অভিনয় শিল্পী প্রাণ রায়, অভিনয় শিল্পী শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস, তিনি নাট্যকার, এবং আরও অনেক অনেক গুণান্বিত মানুষরা সবাই আছেন। স্টুডিওতে আমরা একজন অতিথি পাবো, তিনি এখনও আসেননি, কিন্তু আমরা ভার্চুয়ালি যারা আছেন তাদের দিয়ে শুরু করতে চাই। কিছু করোনার শুরুটা কে করবে? শুরু কনক? হ্যাঁ, করা যায়। কিছু করো, তোমরা কিছু একটা করো, শুধু আমি আমার তরফ থেকে বিরতিতে যাব মাঝে মধ্যে। আমি আর কিছুই করতে পারবো না। না, সবসময় সবারই সবকিছু করতে হয়। এই যে আপনি কথা বলছেন, এটাই তো করা। আচ্ছা। আর আমি তো গান গাই, ছবি আঁকি, ছবি তো আর একে এখানে দেখানো সম্ভব হবে না। করোনার সময় কিন্তু তোমরা অনেক কিছু করেছো ঘরে বসে থেকেও, এবং করোনার সচেতনতা, আমরা কেমন ভাবে তৈরি হব, সব মানে আমাদের তো অনন্তকালেই করোনার অবস্থা থাকবে না, অথবা হয়তো থাকবে, করোনার সাথে আমাদের বন্ধুতা থাকবে। তখন আমরা শত্রুকে বন্ধু বানিয়ে কিভাবে আমরা কোপ করব, অ্যাডাপ্টেশনটা কি হবে, সেগুলো নিয়ে তোমরা অনেক অনেক ভালো ভালো জিনিস করেছো। সবারই কাজগুলো কিছু না কিছু শেয়ার করার একটা সুযোগ থাকবে। কনক, তুমি যদি সরাসরি একটু কিছু আমাদের শোনাও অথবা বলো। হ্যাঁ, আমি শোনানোটাই ভালো। কথা বলা হচ্ছে, তোমার গান গাইতে সহজ বেশি। ওই আমরা তো এই এখন এই কোভিড এর আক্রমণে এক ধরনের লাক্সারি জীবন পালন করছি আসলে। একদম, মানে কারণ হচ্ছে যে আমাদের দেশের মতন এই দেশে এই ঘরে বসে থেকে চুপচাপ বসে থাকা, এটা এক ধরনের লাক্সারি আমার কাছে মনে হয়। তো আমরা জানি না কতদিন এই লাক্সারি আমরা এফোর্ড করতে পারবো। যাই হোক, মানে এর মধ্যে আমাদের বড় ভাই চারুকলার ধ্রুবয়েশ একটা গান লিখে ফেলছে বাচ্চাদের জন্য, যে এই সময়ে ঘরে বসে আসলে কি করতে পারে, বা আসলে তাদের মনটা কিরকম, কেমন, এরকম করে। আমি 2-4 লাইন গাই, তাহলে একটু টের পাওয়া যাবে হয়তো বা। পাখি আঁকি, পাখি বানাই, পাখি ওড়াই ঘরে, মনে মনে হারিয়ে যাই রঙিনতে পান্তরে, মনে মনে হারিয়ে যাই রঙিনতে পান্তরে। পাখি আঁকি, পাখি বানাই, পাখি ওড়াই ঘরে, মনে মনে হারিয়ে যাই রঙিনতে পান্তরে, মনে মনে হারিয়ে যাই রঙিনতে পান্তরে। রঙিন মাঠে রঙিন পরিলে প্রজাপতি চিঙে,
বসে থাকে মেঘ রঙা সব মস্ত মোষের সিংহে, রঙিন মাঠে রঙিন হরিণ প্রজাপতি ফিঙে, বসে থাকে মেঘ রঙা সব মস্ত মোষের সিংহে। কাকতারুয়া কাক ড্রয়িং করে ফোলা পাত, কেউ চেঁচিয়ে ওঠে বলে এই হচ্ছে গান, এই হচ্ছে গান, এই হচ্ছে গান, এই হচ্ছে গান, এই হচ্ছে গান। পাখি আঁকি পাখি বানাই, পাখি ওড়াই ঘরে, মনে মনে হারিয়ে যায় রঙিনতে প্রান্তরে, মনে মনে হারিয়ে যায় রঙিনতে প্রান্তরে। সবকিছু ঠিক আছে, সব হলেও ভুল, কাছের দূরের বন্ধুর জন্য আমরা বানাই ফুল। সবকিছু ঠিক আছে, সব হলেও ভুল, কাছের দূরের বন্ধুর জন্য আমরা বানাই ফুল। আমরা একে পড়ে লিখে যা মনে হয় গাই, একরে মেকরে পাতায় রঙিন পৃথিবী বানাই, একরে মেকরে পাতায় রঙিন পৃথিবী বানাই। পাখি আঁকি পাখি বানাই, পাখি ওড়াই ঘরে, মনে মনে হারিয়ে যায় রঙিনতে প্রান্তরে, মনে মনে হারিয়ে যায় রঙিনতে প্রান্তরে, মনে মনে হারিয়ে যায় রঙিনতে প্রান্তরে। বাহ বাহ বাহ, অসাধারণ। ভার্চুয়ালি তো হাততালির আওয়াজ কিন্তু আসে। যেটা কনক বলছিল যে আমরা কি অ্যাফোর্ড করতে পারবো কিনা, এবং আসলেই কি এই ঘরে বসে থাকাটা কি শিল্পীরা যারা সৃষ্টিশীল মানুষ তারা কি একেবারেই হাত পা ছড়িয়ে বসে থাকলো, তা কিন্তু নয়। অন্তত আমরা এই সোশ্যাল মিডিয়াতে পাচ্ছি, আমাদের বিভিন্ন টেলিভিশনেও অনেক, মানে ঘরে বসে আপনারা যেসব দারুণ দারুণ কাজ, দারুণ দারুণ প্রোডাকশন, আর মাল্টিটাস্কিংয়ের ব্যাপারটা তো একটা দারুণ ব্যাপার। মানে আসলে এই শাহনাজ খুশি এত সুন্দর করে চুল কাটতে পারতেন, এটা কি আসলে করোনা না আসলে কি আমরা বুঝতে পারতাম? আমার কাছে নরসুন্দর কমিটি যারা পুরনো ঢাকার, তাদের একজন খুব আকুল আবেদন, একেবারে কান্নাকাটি করে ফোন করেছে, দিদি আমরা তো মরে যাচ্ছি এবং আমাদেরকে একটু সাহায্য করতে হবে। আচ্ছা ঠিক আছে, সাহায্যের জন্য আমরা কর্তৃপক্ষকে বলছি, এবং উনি বলছে না, এটা একটা লম্বা সাহায্য লাগবে, কারণ যে হারে চুল কাটা শুরু হয়েছে সবাই, তারপরে আর আমাদের চাকরি বাকরি আর থাকবে না। লাবলু ভাই, এইরকম আমরা একটা ক্রাইসিস, এই ক্রাইসিসের সময় দারুণ দারুণ সব সৃষ্টি হয়, এবং আমরা অন্যান্য দেশেও দেখতে পাচ্ছি যে আমাদের এখন অভ্যাস করতে হবে, করোনার সঙ্গে বাস করতে হবে। সেগুলো নিয়ে আপনারা অনেক দারুণ দারুণ কন্টেন্ট তৈরি করছেন, সেগুলোর অভিজ্ঞতা একটু শুনতে চাই। হ্যাঁ, করোনা হওয়াতে মানে এই 2 মাস যে আমরা প্রথমত তো এরকম একটি ঘটনার মধ্যে দিয়ে যাব, এটা কোনো মানব জাতিতে এইভাবে ভাবিনি। আমরা তো কোনোদিনও ভাবিনি এরকম একটি ঘটনা ঘটতে পারে। যারা আমরা সারা বছর প্রতিদিন শুটিং অ্যাক্টিং নিয়ে ব্যস্ত থাকি, হুট করে 2 মাস একদম ঘরে বসা, এটি একটি ভয়াবহ একটি ব্যাপার ঘটেছে আমাদের জীবনে। এবং এই 2 মাসে কিন্তু আমাদের অনেকের অনেক ধরনের বোধের জায়গাটাও তৈরি হয়েছে, অনুভূতির জায়গাটা তৈরি হয়েছে, যেটা আমরা যদি এই বোধগুলো, এই মানুষের প্রতি সহমর্মিতা বা নিজেদের ক্লিনলিনেস, অনেক এই ধরনের অনেক বোধ হয়েছে, সেইগুলো যদি আমরা লালন করতে পারি, পালন করতে পারি, তাহলে ভবিষ্যতে অবশ্যই এটা আমাদের জন্য একটি ভালো ব্যাপার হবে। আর ইন দি মেইনটাইম আমরা দেখেছি যে আমাদের অনেক শিল্পী কলাকুশলী অটোমেটিক্যালি মানে অলরেডি ঘরে বসে মোবাইল দিয়ে অনেক ভালো ভালো কন্টেন্ট বানিয়েছেন, এবং সেটা আমরা দেখেছি। তো এখানে আবার আরেকটা জিনিস চিন্তা হচ্ছে, একটু আগে চঞ্চল বলছিল যে ঘরে এডিটিং বসিয়েছে, ওই ক্যামেরার লাইটটা ঠিক করেছে, আরেকজন দেখলাম মেহজাবিন এডিটিং শিখছে। পরে দেখা যাবে যে সবাই শিল্পীরা কিন্তু
তারা নিজেই নাটক লিখবে, নিজেই পরিচালনা করবে, নিজেই অভিনয় করবে, নিজেই ক্যামেরা চালাবে, নিজেই এডিটিং করবে। মানে বাট ভালো, মানে এই যে শেখার যে জায়গাটা, আমরা এই মিডিয়াতে কাজ করছি, শুধু আমার যে মিডিয়ার প্রত্যেকটা জিনিস নিয়ে যে আমাদের জানার দরকার আছে, সেই জানাটাও আমাদের কিন্তু এর মধ্যে হয়ে গেছে। আর ভবিষ্যতে আরেকটা বড় ব্যাপার হলো যে আমরা করোনা পরবর্তী পর্যায়ে আমাদের কি ধরনের কাজের মধ্যে আমরা যাব, কোন প্রক্রিয়ায় যাব, সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখন ভাবতে হচ্ছে, কারণ আমরা দীর্ঘদিন তো ঘরে বসে থাকতে পারবো না। এবং আমাদের অলরেডি আমাদের একজন রাইটার, ওনাকে বলেছিলাম যে এই করোনার মধ্যে যেহেতু বেশি শিল্পীর সমাগমের দরকার নেই, অল্প আর্টিস্ট, হ্যাঁ, একটা মাস্টার শট নিতে গেলে যেন সামাজিক দূরত্ব মেনটেন করে মাস্টার শটটা নেওয়া যায়, হ্যাঁ, ইন্টিমেসি সিকোয়েন্সটা না থাকা যায়, এইভাবে নাটক লিখতে হবে। তখন সে বললো যে এটা কি সম্ভব আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে, ইমোশন ছাড়া এইভাবে নাটক কি করে করা সম্ভব? আমরা যেটা বলছি যে আমরা বলছি আলটিমেটলি করতে হবে, কোনো উপায় নেই, ভাবতে থাকো যে কিভাবে করা যায়। অলরেডি কিছু কাজ হচ্ছে অলরেডি, হ্যাঁ। সো আসলে প্রত্যেকটা সময়ে কিন্তু আমাদেরকে অনেক শিক্ষা দিয়ে যায়, সে দুঃসময়েও আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, সুসময়েও শিক্ষা দিয়ে যায়। মানে এখন তাহলে করোনার পাল্লাটা কি কোন দিকে, বেশি দুঃসময় বলবো নাকি সুসময় বলবো? কারণ আপনি যেভাবে বললেন তাতে মনে হলো যে আপনারা সকলেই এই ক্রিয়েটিভ মানুষরা, পরিচালক, নাট্যকার, সঙ্গীত শিল্পী, সকলেই এতই ব্যস্ত ছিলেন, একটু দম নেওয়া, একটা ব্রেক নেওয়া তো দরকার জীবনে, এবং এই ব্রেকটা আসলে করোনা নতুন করে দিয়েছে। তারপরে মাল্টিটাস্কিং, আপনারা ঘরে বসেই অনেক কিছু শিখেছেন। আপনি একজন পরিচালক হিসেবে নিজেই বুঝতে পারেন, যখন আপনার আর্টিস্ট ক্যামেরা অ্যাঙ্গেলটা বুঝে যায় এবং এডিটিংয়ের মানে কলা কৌশলগুলি তখন জানা থাকে, তখন তো কমফোর্টটা আসলে তো বোধহয় পরিচালকেরই যায়, অনেক বেশি কমফোর্ট হয়, অনেক বেশি কমফোর্ট হয়। আমরা একটু এই দম্পতি মানে প্রাণ রায় এবং শাহনাজ কাকুলি, তাদের কাছ থেকে একটু শুনে আসি। অনেক মজার কন্টেন্ট তারা এরই মধ্যে ছেড়েছেন। কি না করেছেন প্রাণ আর কাকুলি, দু একটা কি দেখবো নাকি একটু অভিজ্ঞতা শুনে তারপরে একটা ভিডিও দেখবো? প্রাণ, আমরা আসলে মানে ঘরে থাকতে থাকতে এক ধরনের বোর সময় কাটাচ্ছিলাম। কি করি, পেইন্টিং শুরু করলাম, দুজনেই পেইন্টিং করছিলাম, তাতেও বোর লাগছিল। কারণ শুটিং তো আসলে আমাদের যেমন পেশা তেমন নেশাও, শুটিং না করতে পারলে ভাল লাগে। ডিরেক্টরের ক্ষেত্রেও সেম থিং, যে শুটিং না করতে পারলে ভাল লাগছে। তারপরে চিন্তা করলাম যে শুটিং তো করতে হবে, কিন্তু কিভাবে করা যায়। ওর মাথায় হঠাৎ করে বুদ্ধি আসলো গল্প, কিন্তু এই ক্যারেক্টার গুলি কোত্থেকে পাবে। তারপরে আমাকে যখন ও বললো যে এরকম গল্প, কিন্তু আরেকটা ক্যারেক্টার তো লাগবে, তখন আমি বললাম যে এমন হতে পারে যে এই ক্যারেক্টারটাও আমি করছি। এইভাবে একটা ক্যারেক্টার দাঁড় হয়ে গেল, 3টা ক্যারেক্টার, এবং আরেকটা ক্যারেক্টার যখন মেয়ে ক্যারেক্টার দরকার, তখন আমি বললাম যে এই ক্যারেক্টারটা তুমিই করে দাও। তো ও বললো আমি তো কখনো অভিনয় করিনি, বা আমি তো রেগুলার অভিনয় করি না, আমি কিভাবে করবো? আমি বললাম করো, ভিডিওতে তো ফেসবুকে আমরা আপলোড করছি। তারপর ও ভয়ে করলো, করার পরে এখন তো ভয় নেই, এখন সাহসটা বেড়ে গেছে, বরঞ্চ আমার চেয়েও ভালো করছে, এবং ফেসবুকের সব কমেন্টস সব ভাবিকে নিয়েই, কারণ ভাবির অ্যাক্টিং এতই ভালো হচ্ছে। ভাবিদের প্রতি তো সবসময় একটু আকর্ষণ থাকে, তাই না? আমরা কি আমার কি এখানে কোনো সঞ্চালনার দরকার আছে, নাকি যে যার মতন করে নিয়ে নিবে? সাজু তো উসখুস করছে, আমি অনেকক্ষণ সাজুকে সুযোগ দিচ্ছি না, আরো কিছুক্ষণ দিব না, সাজুকে সুযোগ দিব না। সাজুকে আমি একদম ফ্রিজ করে রেখে যাচ্ছি, আর দর্শক অপেক্ষায় থাকবেন। দারুণ একটা নাটক অথবা সিনেমা হচ্ছে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা কিছু করোনা যাদেরকে বলতে পারে এরকম আদর করে আবদার করে, তারা আমাদের সঙ্গে আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। কানেক্টিভিটিতে আমরা
ডিরেক্টরস গিল্ডের সভাপতি পরিচালক সালাউদ্দিন লাবলুকে পেয়েছি, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী আছেন, সঙ্গীত শিল্পী কনক আদিত্য, অভিনয় শিল্পী সাজু খাদেম, অভিনয় শিল্পী প্রাণ রায় এবং নির্মাতা কাকুলি। আমরা শাহনাজ খুশিকে পেয়েছি অভিনয় শিল্পী এবং নাট্যকার বৃন্দাবন দাস আমাদের সঙ্গে আছেন। এতক্ষণ ধরে যেই আলাপ আলোচনা আসলে অফলাইনে চলছিল, আমি এখন আমার সঞ্চালনার দায়িত্বটা সাজুকে দিয়ে দিতে চাই। অনেকক্ষণ বেচারাকে কষ্টে রেখেছি, সবাই নিশ্চয়ই আমার সঙ্গে একমত। আমি একটা জিনিস বলতে পারি যে গত 2 মাসে তো হাসি জানি হাসলে হার্ট ভালো থাকে, আসলে হাসি তো আসে নাই। হ্যাঁ, তো সাজুকে দিলে অ্যাটলিস্ট আমরা যতক্ষণ থাকবো ততক্ষণ মানে এই 2 মাসের হাসিটা হাসতে পারবো। না 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 না, শেষ, আমার হাসির ভান্ডার শেষ। এখন সবাই খুশি হয়ে গেছে, এখন আর হাসি নাই। খুশিও আমাদের সঙ্গে আছেন, খুশি আমাদের সঙ্গে আছেন। সাজু, আমার এখন কোনো কথা নাই, কাকে সুযোগ কে ডায়লগ বলবে, কে গান করবে, কিছু করো না, শুধু আমার এই রিকোয়েস্টটাই, কিছু করো প্লিজ। না না, এটা সবচেয়ে বড় সমস্যা কি মুন্নিদি, যেমন এখন আপনাকে মুন্নি শাহ না বলে যদি বলতে পারতাম মুন্নি হাসা, মানে শাহাটাকে যদি চেঞ্জ করে দিতে পারতাম এটা আরো বেশি ইন্টারেস্টিং হতো। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে করোনা কালে কোনো কারণে হাজবেন্ড ভাইরাসের নামটা নিলেই বউ বলে প্লিজ বাচ্চা ঘুমাচ্ছে, ডিস্টার্ব করো না। এখন করোনা নামটা এমন একটা অবস্থা, এই নামটা সবসময় বলাও যায় না, ঝামেলা। পাশের বাসায় করোনা বললে আমরা ভাবি যে করোনা ভাইরাস, পরে দেখে যে না এটা আবার করোনা ভাইরাস না, তো নানা ধরনের জটিলতাই। একটু আগে বলছিলেন যে ব্রেকের কথা, আমরা কি প্রশ্ন করতে পারবো আমাকে? প্লিজ প্লিজ প্লিজ। মানে যে ওইটা পাশের বাসায় করোনা বললে মনে হয় করোনা ভাইরাস, তারপরে মনে হয় এটা করোনা না, তাহলে ওটা কি? ওটা বলছি প্লিজ প্লিজ করোনা মানে ও মাই গড। আমি আজকে যাকে দেখে সবচেয়ে বেশি মুগ্ধ, আমার শাবানাকে, মানে কাকুলিকে। কাকুলি কেন এত স্টিফ হয়ে আছে, কারণ ও জীবনে এইভাবে বসে থাকার মেয়ে নয়। ওকে দেখে মনে হচ্ছে স্টুডিওতে গিয়ে হাজবেন্ড ওয়াইফ একটা ছবি তুলে না, পাশে আবার একটা টেলিফোন থাকে, সেই টেলিফোনটা কানে নিয়ে আমি কাকুলিকে বলতে চাই, কাকুলি তুমি তোমার ফর্মে ফিরে আসো। কাকুলিকে আমরা এত ফিরে আসো না, একটু ফিরে আসার জন্য কিছু করো না প্রাণ, একটু তোমার ফর্মে থাকো না। এবং ওই যেটা বলছিলাম যে ব্রেক, আমাদের এখন করোনাকালীন ব্রেকটা আমাদের টেলিভিশনের ব্রেকের মতো হয়ে গেছে। নাটকে এত বড় ব্রেক থাকে, নাটক বোঝা যায় না। হ্যাঁ, কি ওইটার উত্তর অনুষ্ঠানের পরে। পাশের বাড়ির মহিলা বললো যে ভাবি বলেন, সে কি বলেছিল ডিস্টার্ব করো না, এটা বলতে পারে। কারণ এই যে প্রাণ বললো না যে সবাই খালি ভাবির জন্য পাগল, আসলে এই ভাবির জন্য পাগল ব্যাপারটা তো এটা আমাদের ঐতিহ্যগত। আচ্ছা, আলোচনাটা হালকার দিকে চলে যাচ্ছে। একদম একদম, হ্যাঁ, এখন ভারী চঞ্চল কিছু করো। ওজনদার চঞ্চল বলো, ওজন দাও। প্রথমে আসলে বলি যে ঈদ মোবারক, ঘরে বসে ঈদ করুন, সিরিয়াস কথা, বাইরে যাবেন না। আমাকে বিদায় দিয়ে দে, আমাকে বিদায় দিয়ে দে। একদম না, বিদায় দেবার আগে তো আরেকবার একটু গান গেয়ে যেতে হবে, কারণ আমরা জানি কনক আগে বিদায় নেবে, কারণ আজকাল খুব ব্যস্ততা, একটার পরে আরেকটা লাইভ। তাহলে কনক ওই গানটা গেয়ে যাও, নিদানকালের গানটা গেয়ে তারপর তুমি যাও। নিদানকালের গান গাওয়ার আমার মনে হয় এখন আর খুব বেশি প্রয়োজন নাই, তবে একটা ওই প্রবীরদার একটা লেখা গান নতুনই করছি এই সময়ে 2-3 দিন মধ্যে, মানে এই সপ্তাহে। এটা একটা মানে কিরকম একটু ওটা মানে অনেক দিন ধরে চলা এক রকমের একটা পরিবেশ পরিস্থিতি নিয়ে এরকম করে করা, একটু গেয়ে ফেলি পট করে। মানুষের মন ভেঙে যায়, মানুষের ঘর ভেঙে যায়, মানুষের মন ভেঙে যায়,
মানুষের ঘর ভেঙে যায়। স্বপ্ন থাকে বেঁচে, ভেতর বাহিরে যায় না বোঝা, তবু মানুষ থাকে সেজে, এভাবে চলবে মানুষ, চলবে সারাটা জীবন, এভাবে চলবে মানুষ, চলবে সারাটা জীবন। আলো আর আধারের ধোঁয়াশা, দু চোখে কষ্টের কুয়াশা, আলো আর আধারের ধোঁয়াশা, দু চোখে কষ্টের কুয়াশা, কল্পনায় প্রতীক্ষায় বহুদূর, উদাসীন চোখ যায় যত দূর, দুরাশায় কেটে যায় ক্ষণকাল, দুরাশায় কেটে যায় ক্ষণকাল। এ যে আধার, এ যে এক আধার ভুবন, এ যে আধার, এ যে এক আধার ভুবন, মানুষের মন ভেঙে যায়, মানুষের ঘর ভেঙে যায়। স্বপ্ন থাকে বেঁচে, ভিতর বাহিরে যায় না বোঝা, শুধু মানুষ থাকে সেজে, মানুষ থাকে সেজে, এভাবে চলবে মানুষ, চলবে সারাটা জীবন, এভাবে চলেছে মানুষ, চলেছে সারাটা জীবন। বাহ বাহ, কনক আমি জানি, বাহ, বাহ, অসাধারণ। কনক আমি জানি যে 10টায় আরেক জায়গায় লাইভে যুক্ত হতে হবে, মানে এখান থেকে এখন আমাদের অনুষ্ঠান থেকে তোমাকে বিদায় দিতে হবে, কিন্তু তোমার মতো, তোমাদের মতো শিল্পীদের জন্যে আমরা গর্বিত, কারণ এভাবে চলবে জীবন বলে তোমরা যে বার্তা দিচ্ছ, আমাদেরকে তৈরি করছো, এরকম একটি করোনা কালে আমরা কেউ কখনো ভাবতে পারিনি এরকম একটা সময় আসবে। অনেকেই হতাশায় ডুবে আছি, কেউ কিছু করছি না, হাত পা গুটিয়ে আছে, আবার যাদের সামর্থ্য আছে অনেকে এটা মোটামুটি একটা হানিমুন সময় পার করছি। আর তোমরা আর্টিস্টরা বসে বসে অনেক ভালো ভালো কন্টেন্ট তৈরি করছো, যাতে নাকি মানুষ উজ্জীবিত হয়, জীবন আবার জাগে। অনেক অনেক ধন্যবাদ কনক, শ্রদ্ধা, এরকম শিল্পীর প্রতি আমার গভীর শ্রদ্ধা। করোনাকাল কাটবে, আমরা সবাই মিলে আবার জাগবো। অনেক অনেক ভালো থেকো। একটা বিরতির পরে আর বাকি যারা আছে আবারও আমি সাজুর হাতে দিয়ে দিব বিরতির পরে। দর্শক নিশ্চয়ই আপনারা থাকবেন আমাদের সঙ্গে। ঈদের চাঁদ রাতের ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা কিছু করোনা, এই শিরোনাম আমাদের। আমাদের সঙ্গে স্টুডিওতে সোহানা সাবা অবশেষে জয়েন করেছেন, আর বাকি সবাই যারা আছেন, সোহানা সাবার জন্য আরেকবার আমি বলে দিচ্ছি কারা আছেন আমাদের সঙ্গে। ডিরেক্টরস গিল্ডের সভাপতি পরিচালক সালাউদ্দিন লাবলু আছেন, চঞ্চল চৌধুরী আছেন, কনক আদিত্য ছিলেন এতক্ষণ, আমরা সাজু খাদেমকে পেয়েছি, প্রাণ রায় এবং শাহনাজ কাকুলি আমাদের সঙ্গে আছেন, শাহনাজ খুশি এবং বৃন্দাবন দাস, আর আমরা সাবাকে মাত্র পেলাম। এবার আবারও সাজুর পালা। সাজু, আমরা কার কথা শুনবো এখন? আমরা চঞ্চলের কথা শুনছিলাম। চঞ্চল একটু সিরিয়াসলি কিছু কথা বলবে। একদম, হ্যাঁ, একটু ভারী করার চেষ্টা করছিল। আমরা কিছুক্ষণ সিরিয়াস কথা বলে আবার আমরা হাস্যরসে যাই। আবার যেহেতু সিরিয়াস সাবাও আসছে, তো আমাদের এখন সিরিয়াস হওয়া উচিত। বলবো? হ্যাঁ, একদম। প্রথম বলা হচ্ছে যে আজকে এই সময়টা আসলে খুব ভালো লাগছে, কারণ সবসময় যাদের সঙ্গে থাকি, কাজ করি, এই 2.5 মাস দেখা সাক্ষাৎ নাই, কাজকর্ম নাই,
তা কিন্তু কিছু মুহূর্তের জন্য যখনই এই স্টুডিওতে সবাই এক এক করে ঢুকলাম, তখনই অন্যরকম একটা ভালো লাগা, মানে কিছু সময়ের জন্য মনে হলো যে বোধহয় আমরা বোধহয় একদম সামনাসামনি কাছাকাছি চলে আসছি, কারণ ভেতরে আগ্রহটা এরকম, ইচ্ছাটা এরকম। তা এই দুঃসময়ে এসে আজকে কালকে ঈদ, সারা দেশের মানুষই নানা ধরনের মানে অর্থনৈতিক সংকট বলি বা যেটাই বলি না কেন জর্জরিত। তা সেই জায়গা থেকে এই ঈদে যারা যারা মানে একটু সামর্থ্যবান মানুষ আছেন সমাজে, এরা নিশ্চয়ই সবার পাশে দাঁড়াচ্ছেন, এটাই আমরা বলতে চাই। আর শিল্পী হিসাবে সত্যি কথা যেটা আমরা সবসময় যেটা করার চেষ্টা করি বা করেছি, বা এই করোনাকালীন সময়েও আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে মানুষকে সচেতন করার জন্য সবাই চেষ্টা করেছি। কতটুকু কাজ হয়েছে আমরা ঠিক জানি না, তারপরেও আমার মনে হয় যে আরো সচেতন হওয়া দরকার, কারণ এখন খুবই খারাপ একটা সময় যাচ্ছে। আজকে মানে এই করোনা কালে তো চঞ্চলের অনেক প্রতিভা, মানে আমরা চঞ্চল এমনিতেই খুব প্রতিভাবান আমরা জানি, কিন্তু সকালবেলা উঠেই চঞ্চলের কবিতা পড়তে হয় আমাদের এখন। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি, সেটা দিয়ে হয়তো করোনার যে সচেতনতা সেটা দিয়ে শুরু। এবং আমরা জানি অনেক, যদি অমিতাভ বচ্চন থেকে শুরু করে আমির খান, যাদের আমরা দেখি এসব, আমরা মনে করতাম আমাদের দেশের আর্টিস্টরা বোধ হয় এই দেশের যখন কোনো ক্রান্তিকাল থাকে, পলিটিক্স থাকে, তখন বোধহয় তারা একটু গা বাঁচিয়ে অন্যদিকে থাকে। এটা অনেকেরই ধারণা ছিল। করোনা তো সব ধারণা একেবারে ভেঙে চুরে দিল। অনেকেই ঘরের মধ্যে অসাধ্য সাধন করেছেন, তার মধ্যে আমাদের আজকে প্যানেলে যারা আছেন তারা তো অবশ্যই। সেই অসাধ্য সাধনের জন্যই একেবারে ঘটা করে ধন্যবাদ দেবার এবং কৃতজ্ঞতা দেবার জন্যই আজকের এই আয়োজনটি। আমরা কি চঞ্চলের ওইটা চঞ্চলের মুখে নগদে নগদে শুনবো, নাকি রেকর্ড ওই ফেসবুক থেকে চালাবো? সাজু, সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন হাত ধুয়ে চলি। ও আচ্ছা, ওটা এখন আর মনে নাই, মনে নাই, অনেক আগে একদম শুরুর দিকে করা। আচ্ছা, বৃন্দাবন দা অনেকক্ষণ ধরে চুপ করে আছেন, এরকম একজন নাট্যকার, তার মাথার মধ্যে তো নিশ্চয়ই অনেক কিছু গিজগিজ করছে। আর আমরা বোধহয় ঈদের নাটক মানে হলো যে খুশি আপার একটা বিশেষ অবদান থাকে ঈদের নাটকের মধ্যে, সবাই হুমড়ি খেয়ে পড়ে। এইবার আমরা মিস করব। খুশি আপা আর বৃন্দাবন দা কি কি মিস করছেন? ধন্যবাদ। প্রথমে ঈদের শুভেচ্ছা সবাইকে। মিস করছি, কি করছি না মিস, সেটা হচ্ছে কথা। মিস কি করছি এই প্রশ্নের চাইতে বরং কি মিস করছি না, সবকিছুই মিস করছি। সবার সান্নিধ্য, গিয়ে যে আনন্দ, এবং লেখা যে লিখতে পারিনি সেটার চাইতে বেশি যে মানে শুটিংটা হচ্ছে না, অনেক মানুষ এটার সাথে যুক্ত ছিলেন, তাদের সমস্যাটা বেশি মনে হচ্ছে আমার নিজের চাইতে। আচ্ছা, আর শাহনাজ খুশি কেমন চুপ করে গেলেন? না, কিছুক্ষণ আগে আমরা একটা লাইভ করলাম, অস্ট্রেলিয়ায় প্রবাসী বাঙালি যারা আছেন তারা একটা ঈদ আনন্দ মেলা করেছে, ওখানেও বাঙালিদের জন্যই তারা কালেক্ট করছে। তো সেখানে যারা যারা যুক্ত হয়েছে, যেমন বাবু ভাই যুক্ত হলো 15-20 মিনিট থেকে চলে গেল, তারপরে নাদিয়া যুক্ত হলো কিছুক্ষণ থেকে চলে গেল, তারপরে আমরা যখন যুক্ত হয়েছি তারপরে চঞ্চল ঢুকেই বললো যে ওদেরকে ডিসকানেক্ট করেন না, রেখে দেন, কারণ ওদেরকেও তো দেখা হয় না। সত্যি খুব খারাপ লাগছিল, খুবই আবেগী লাগছিল যে ঈদের আগের দিনের রাতটা অন্যরকম হয়। পুরো সময়টাই মিস করেছি, শুটিং, কাজ, সবাইকে ভীষণ মিস করেছি। এটিএন নিউজের কল্যাণে আসলে সবাই এক ফ্রেমে আসলাম, মনে হচ্ছে যে একই জায়গায় বসে আড্ডা দিচ্ছি, দূরত্বটা ভুলে গেছি। মিস করছি, ভীষণ মিস করছি। সারা বছর আসলে পেটে ভাতের জন্য কাজ করি বলা যায়, আর ঈদের সময়ই স্পেশাল কাজগুলো করা হয়, যেটা আমার বিশ্বাস যে সারা বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমাদের ঈদের নাটকগুলো ঘুরে ঘুরে দেখে, ঈদের নাটকগুলোর ভিতরেই আমরা তাদের ভিতরে যাওয়া আসা করি। তো এই যে একটা বিশাল সুযোগ, সামনে ঈদ আসতে আসতে কে বেঁচে থাকবো কে থাকবো না জানি না, তো ভীষণ মিস করছি। যখনই খুব গভীরভাবে ভাবতে যাচ্ছি তখন খুব হতাশ হয়ে পড়ছি। আর এই যে কিছুক্ষণ আগে যে আপনি বলছিলেন আমাদের শিল্পীরা নানান ধরনের
কাজ করছে, তাদের যে এত পারফেকশন করছে, এত যে গুণ সেটা জানতাম না। এবং আমার এটা মনে হয় কি, শিল্পী যারা আমরা যারা, তারা আসলে কখনো দমে যেতে চাই না। যে কারণে হয়েছে কি, যে সবাই এক একটা জায়গা সৃষ্টি করে ফেলছে যেটা সে নিজেও জানতো না। এর বাইরে যারা আছে তারা যেমন হতাশ হয়ে শপিং এ চলে যাচ্ছে, ঢাকায় থেকে গ্রামের বাড়িতে চলে যাচ্ছে, অথবা গ্রামের বাড়িতে যারা আছে তারা ঢাকার দিকে চলে আসছে, এই যে হতাশা কাজ করছে। কিন্তু আমাদের শিল্পী যারা, তারা একদম একই জায়গায় অনড় হয়ে বসে থেকে কোনো না কোনো সৃষ্টির ভিতরে যুক্ত হয়ে যাচ্ছে, ভাবছে যে না, হতাশ হওয়া যাবে না, এবং আমাদের এই সমস্ত কর্মকাণ্ডের ভিতর দিয়ে যাতে মানুষের একটু হতাশা কাটে। খারাপ তো লাগছেই। আচ্ছা, আমি একটু শাহনাজ কাকুলিকে শুনি। আমরা কাকুলিকে জানি আমরা যে ও একটা হাইপার কাকুলি আর কি, যে ও সারাক্ষণ মানে সারাক্ষণ ও নানান রকমের আইডিয়া গিজগিজ করে, আর একেবারে মাথাটাও যত তাড়াতাড়ি চলে, নিজের কাজটাও তার ওই রকমই। এবং এরই মধ্যে তার অনেক কন্টেন্ট এবং দারুণ ইন্টারেস্টিং সব কন্টেন্ট। আমি একটু অন্যরকম একটা প্রশ্ন করতে চাই কাকুলি। সব সময় আমরা ঈদের সময় বা ঈদের আগের চাঁদ রাতের এরকম অনুষ্ঠানগুলোতে যখন অনেক কষ্ট করে পাই আপনাদেরকে, মানে তোমাদেরকে পাই, তুমি আমার অনেক পছন্দের, তো তখন যদি জিজ্ঞেস করি কি করবে ঈদের দিন, তো সবাই বলে ঘুমাবো। আজকে জিজ্ঞেস করলে কি বলবে কাকুলি? খুব বাজে লাগে আমার যখনই এই কথাটা কেউ বলে, আমি ব্যক্তিগতভাবে খুবই অপছন্দ। আচ্ছা, হ্যাঁ, আর আমাদের এইভাবে কখনোই বলা হয়নি। ঘুমাবো এই শব্দটার সাথে আসলে পরিচিত না। যখন ঘুমাবো আর সারাক্ষণই কিছু না কিছু করতে হয়। আর আমি খুব বসে থাকার মেয়ে না, জানি, আমি সব সময় কিছু না কিছু করতেই থাকি। না হলে, আর আমার যখন শরীরটা খারাপ লাগে তখন আমি এমন করে ঘুম দেই 2 ঘন্টা 3 ঘন্টা, তারপরে আবার রিচার্জ হয়ে দেন আমি ব্যাক করি। আচ্ছা কাকুলি, এই যে ঘরে বসে যে একই মানে একজন মানুষ, একজন অভিনেতা, হ্যাঁ, তাকে 3, 4, 5 রকমের ক্যারেক্টার দিয়ে তাকে নিয়ে যত রকমের এক্সপেরিমেন্ট করা হলো, এবং এই কাজগুলো বেশ প্রশংসিত হয়েছে, মানুষের অ্যাওয়ারনেসের জন্য অনেক কাজ করেছে। যেমন নামাজ পড়াটা নিয়ে, যে দূরত্ব বজায় রেখে হাইজিন মেনে নামাজ পড়া, করোনাকালের যে প্রোটোকল, সেগুলো নিয়েও যে খুব চমৎকার যে কাজ, এইসব কাজ করার পরে কি আজকে ঈদের আগের দিন যদি জিজ্ঞেস করি কাকুলি, করোনা না থাকলে কি এই ব্যাপারগুলো হতো? করোনার প্রতি কি কোনো কৃতজ্ঞতা আছে? না থাকলে হয়তো আমার নাটক কখনোই ঘরে এভাবে মোবাইল দিয়ে বানানো হতো না। তখন হয়, কারণ আমি তো প্রাণকে পেতাম না, ও তো ম্যাক্সিমাম সময় শুটিং এ থাকে। আর ওই ঘুরে ফিরে হয়তো আমি লিখতাম বা ছবি আঁকতাম অথবা কবিতা লিখতাম, বা মাথায় কোনো গিজগিজ করছে কোনো আইডিয়া, সেটা অ্যাপ্লাই করতাম। পশু পাখি নিয়ে থাকতাম, গাছ নিয়ে থাকতাম, বাসা গোছাতাম বা রান্না করতাম। তো যার জন্য হয় কি, যে একদম যে ভিডিও মোবাইল দিয়ে বানাবোই, এটা তো আসলে প্ল্যান ছিল না। তবে আমার বারবারই মনে হচ্ছিল যে একটা কিছু সচেতনতামূলক একটা কিছু বানাই, কারণ টেলিভিশনে যেই প্রচারগুলো হচ্ছিল আসলে আমার কাছে যথেষ্ট মনে হচ্ছিল না, যে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য শব্দগুলো ভীষণ কঠিন ছিল। তারপরে যেটা মনে হলো যে হাত ধোয়ার, এগুলো তো ছোট ছোট ফুটেজ করে আরো ইজি করে এগুলো মানুষের কাছে পৌঁছানো দরকার ছিল। তখন আসলে আমি প্রথমে একটা হাত ধোয়ার ফুটেজ বানাতে চাইলাম প্রাণকে দিয়ে, তো ও আসলে আমাকে পাত্তাও দেয় নাই। সেই জন্য আমি খুব মন টন করে একদম ফ্রাস্ট্রেশন খেয়ে শুয়েই ছিলাম। তারপরে শেষে আমি ওকে বললাম যে আমি একটা এরকম করবো, একটা আমার তো আলাদা একটা ভোকাল লাগবে, আমি থেকে পাশের বাসারকে ওই ভাইকে বলবো, দূর থেকে উনি একটা আওয়াজ দিবে। তখন ও বলে কি না ওইটা আমি দিই। আমার তাৎক্ষণিক ভাবে মনে হলো আচ্ছা তাহলে টুইন ভাই করে 2 জনকে মিলে আমি এটা একটা প্লে করবো। ওটা আমি রাতে ঘুমাতে পারি না, আমি শুধু চিন্তা করি, কিন্তু আমি ওকে যতবার বলি কনসেপ্ট গুলো, খুব বেশি এটা পাত্তা দেয়। তারপরে একদিন আমি বেলি ফুলের চা বানানোটা শুরু করলাম, সেদিন খুব রাগ করে আমি শুরু করি। বলে কি করো? আমি বললাম যে করতে যা, আমি যা ইচ্ছা আমি। তারপরে ও একটু পরে দেখি শুট করা শুরু, তো ও যথারীতি শুট করলে আমার পছন্দ হবে না, খুবই স্বাভাবিক। আমি তখন ওকে একটা ধমক দিয়ে বললাম যে তুমি গিয়ে
এতক্ষণে একটু রেডি হয়ে আসলে তো আমি তো শুটটা করতে পারতাম। পরে সে ওটা করলো। প্রথম আমার ভিডিও ছিল বেলি ফুলের চা, তারপরে আমরা চা জুস এই সিকুয়াল গুলো করতে করতে ওকে বললাম যে, দেখলাম যে সে একটু আগ্রহ ফিল করলো এবং হচ্ছে সে এখন খুবই অবিডিয়েন্ট আর্টিস্ট। সে ডিরেক্টরের সব কথা শুনে প্রথমে প্রচুর ধমক খাচ্ছিল, 2টা ক্যারেক্টারকে বের করতে আমার কষ্ট হয়েছে। বাঁকা বলে যে বকা খায় না, আচ্ছা, আমি এই যে কাকলির এই একেবারে সরল স্বীকারোক্তি, এটা শোনার পরে সাজু খাদেমের অনুভূতি শুনতে চাই। প্রথমত হচ্ছে যে প্রাণের এত দুঃসাহস নেই যে এই বন্দি জীবনের সময় কাকুলির আদেশকে অমান্য করে সেই কাজটি করবে। এটা শুধু আমি প্রাণের কথাই বলছি না, সকল হাজবেন্ডরাই এখন তার বন্দি জীবনে সকল কিছুই মেনে নিতে হচ্ছে, মেনে নিচ্ছে। একটি জেনেভা চুক্তি করে আমরা সবাই আছি। তবে আমরা বিরতির সময় বলছিলাম মুন্নিদি যে কাকুলি এবং প্রাণের সেটটা দেখলি মনে হচ্ছে পেছনে আহমেদ শরীফ এসে বন্দুকটা নিয়ে বলবে, তোর এত বড় সাহস, চৌধুরী সাহেবের মেয়েকে নিয়ে তুই এখানে লাইভ করছিস, এবং সিঁড়িতে নামবে, দোতলা সিঁড়ি আছে তো একটা, দোতলা সিঁড়ি দিয়ে নামবে। সাথে সাথে তারপরে প্রাণ যদি সত্যি চঞ্চল তুই আহমেদ শরীফের ডায়লগটা দে, তারপর প্রাণ কি বলে শুনি। না বল যাবে তো, তুই একটু বল যে, বল দেখি। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস। প্রাণ বলো। বিশ্বাস করেন আমার দোষ ছিল না, আমাকে ফুসলায় ও নিয়ে আসছে, আমি আসতে চাই না। আমি বলতো বল। বিউটিফুল। আমি বড় হয়েছি। আসলে সত্যি কথা বলতে কি, আমরা আসলে একটু ইচ্ছে করি হালকা হচ্ছি, কারণ আমরা ক্রমশ এত ভারী হয়ে যাচ্ছি। সবাই বলছে এক্সারসাইজ করুন, একটু হালকা হওয়ার জন্য অনেক কিছুই করুন। আমরা অনেক কিছু করছি, তারপরে মনে হয় না খুব একটা হালকা হচ্ছে। কিন্তু নাটকের একটা কর্নারে, মানে এই যে আহমেদ শরীফের ইন করলেন, সিঁড়ি দিয়ে নামলেন, এত বড় সাহস, পর্দার আড়ালে একজন সুন্দরী নায়িকা কিন্তু আছেন, তিনি কি কোনো ডায়লগ দিবেন? আমার চোখের সামনে বসে আছেন। প্লিজ দেখি সে এরপরে ডায়লগটা কি হতে পারে। হ্যাঁ, ডায়লগটা কি হতে পারে? আমি কোন ক্যারেক্টার আসছি? পর্দার আড়ালে চুপি চুপি দেখছিলেন এক সুন্দরী নায়িকা। আবার তুমি হচ্ছে ত্যাগী কিছু ক্যারেক্টার থাকে না, লাস্টে গুলি খেয়ে মরে যায় বলে ওকে তোমার কাছে বুঝিয়ে দিলাম। আমি ধরো কাকুলি আপুর ছোট বোন, আমি ধরো কাকুলি আপুর আন্ডার 18 ছোট বোন, আমি বলতে পারি যে বাবা প্রাণ ভাইয়ার তো আমার সাথেই ভাগার কথা ছিল, কাকুলি আপুর সাথে ভেগে গিয়েছে, ধোকা দিয়েছে। আসলে আজকে এই প্রোগ্রামের মাধ্যমে একদম শেষে গুলি করে মেরে ফেলো এবং বলো যে তুমি আমার ভাই। আমাদের সবচেয়ে ভালো লাগতো, আমরা দেখতাম ছোটবেলা, মানে এখনো দেখতাম যে সবসময় শাবানা কে যখনই প্রবীর মিত্র বলতে যায় আমি তোরে ভালোবাসি, সাথে সাথে শাবানা বলে আপনার আমি ভাইয়ের মতো দেখছি। তুই এই গরিবকে যে আমার বোন হইছস, ভাই ডাকছস, আয় আমার বুকে আয়। বলার পর এত নিঃস্ব, এত দরিদ্র, আমার বোনটারে নিয়ে আমি এখন শহরে যাবো, কিন্তু যাওয়ার সময় এত বড় একটা ট্রাঙ্ক দিত যে এত দরিদ্র মানুষের এত বড় ট্রাঙ্ক কিভাবে হয়। এবং শহরে আসার পরেই প্রথমেই দেখা যাচ্ছে রাস্তা পার হয়ে গেল শাবানা, আর প্রবীর মিত্র রাস্তা পার হতে গিয়ে দেখে সামনে বাস, শেষ। এবং প্রবীর মিত্র গল্প ওখানে শেষ হয়ে যায়। আচ্ছা সাজু, মুন্নি, আমি একটু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আলটিমেটলি প্রোগ্রামটা অন এয়ার হচ্ছে, সাজুর হাতে গেলে যে কি হয় এটা আমরা একটু দেখলাম, এটা এক্সপেরিমেন্ট। চলচ্চিত্র থেকে শুরু করে সবাই তো, মানে আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে সবাই তো বুঝে গেছি, ডিটেইল বলেন না পাগল নৌকা নারেশ। আচ্ছা, আমি এই সুযোগে এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা কিন্তু নিজেদের কাজ যেগুলো অভিনয় করি বা ডিরেকশন দিই, সেটা নর্মালি কিন্তু আমাদের ব্যস্ততার কারণে দেখা হয় না নর্মালি। তো এই 2 মাসে ন্যাচারালি আমি ব্যক্তিগত চেষ্টা করেছি আমার পুরোনো কাজগুলো দেখার জন্য,
এবং তখন বুঝতে পেরেছি যে কত প্রবলেম ছিল, আরো ভালো করা যেত, আরো কি ছিল, সেটা যেরকম একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে এই 2 মাসে কিন্তু ওই নেটফ্লিক্স বা হইচই বা এই ওয়েব প্ল্যাটফর্মে আমরা কিন্তু সিনেমা সিরিয়াল দেখতে অভ্যস্ত হয়ে উঠেছি বলে আমার ধারণা, অনেকেই, অ্যাটলিস্ট যাদের কাছে এই অ্যাক্সেসটা আছে। এবং আমরা সেই কাজগুলোই দেখছি যেগুলোতে হাজার হাজার কোটি কোটি ডলারের বা দিয়ে বানানো ছবি বা সিরিয়াল। তো আমাদের দর্শকদের চোখ কিন্তু ওইগুলো দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে। সেখানে আমরা যে করুণ ফান্ডে, মানে একদমই সেই তুলনায় কিছুই না, সেই দিয়ে যে আমরা কাজ করি আমাদের নাটক বা চলচ্চিত্র, সেইগুলোকে দান খয়রাতের ফান্ড দিয়ে যে আমরা কাজগুলো করি, সেগুলো তাদের কাছে কতটুকু কিভাবে নেবে সেটা একটা ভাবনার বিষয়। যদিও একটা বিশ্বাস আছে যে আমাদের কন্টেন্ট, আমাদের বিশেষ করে নাটকের কন্টেন্ট গুলো অনেক বেশি ফ্যামিলিয়ার, অনেক বেশি আমাদের জীবন ঘনিষ্ঠ, সেই কারণেই হয়তো দর্শক আমাদের নাটক এখন পর্যন্ত দেখে। কিন্তু এটি একটি প্রসঙ্গ আমার মনে হলো যে আসলে আমাদের কিন্তু আসলেই ভাবতে হবে আমাদের যে কাজগুলো, আমরা যে কাজগুলো করি সেইটার আপগ্রেডেশনের জন্য, সেইটা আন্তর্জাতিক হওয়ার জন্য, সেইটাকে আরো কিভাবে উন্নত করা যায় সেটার সময় কিন্তু চলে এসছে। মানে অ্যাটলিস্ট এই 2 মাসে কিন্তু আমরা সেটা বুঝতে পারছি। খুবই চমৎকার একটা লাভলু ভাই, আমি এর সাথে একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে এই 2.5 মাস 3 মাসে আমাদের প্রত্যেকটা মানুষের কিন্তু মগজেরও কিন্তু একটা পরিবর্তন হচ্ছে, চিন্তা ভাবনা সবকিছু মিলিয়েই। আমরা এই করোনার আগ পর্যন্ত যে আমরা ছিলাম, এই করোনা দুর্যোগ কাটার পরে কিন্তু আমাদের ভেতর সবার মধ্যে কিছু না কিছু পরিবর্তন, তার জীবনযাপন বলি অথবা চিন্তা ভাবনা, ক্রিয়েটিভিটি, সেইটাও কিন্তু অ্যাডজাস্ট করার একটা ব্যাপার আছে। সেটাও একটা চ্যালেঞ্জ কিন্তু আমাদের জন্য, যে পরবর্তীতে আমাদের কাজের কোয়ালিটি, আপনি যেটা বলে এটা খুবই প্রাসঙ্গিক, যে আমরা এই সময় আমাদের চোখটা যেভাবে তৈরি হয়ে যাচ্ছে, বা অধিকাংশ আমার কাজ নাই, আমি হয়তো আগে মাসে 2টা বা 5টা সিনেমা দেখতাম, এখন আমি সপ্তাহে 5টা করে সিনেমা দেখছি, এবং সেই সিনেমাগুলো হলিউড এবং বলিউডের অনেক বিখ্যাত অভিনেতার বা বিখ্যাত ডিরেক্টরের। ওই কাজগুলো দেখার পর কিন্তু আমার ভেতরও কিন্তু যখন আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, তখন কিন্তু আমি আমার কন্টেন্ট বলি অথবা আমার টেকনিক্যাল সাপোর্ট বলি, অ্যাটলিস্ট কিন্তু আমার একটা দাবি, নতুন আর একটা জায়গা কিন্তু তৈরি হবে। এই যে সীমাবদ্ধতার ভেতর দিয়ে এত বছর কাজ করেছি, তার বাইরে গিয়েও কিন্তু ওইটাও একটা ভাবনা, সে লেখালেখি ও ডিরেকশন সব জায়গায় এটা আসবে। আমি কি একটু চঞ্চলের সাথে শেয়ার করতে পারি? হ্যাঁ, আমি শেয়ার করার সুযোগ দিব, আমি সাজুকে সুযোগ দেব, কিন্তু বিরতিতে যাবার আগে শুধু এইটুকু, মানে অর্থাৎ আমরা অনুষ্ঠানটি যখন শুরু করেছিলাম তখন একটু হাসি ঠাট্টা করে সাজুই বলছিলেন যে করোনার সঙ্গে আমাদের যে সন্ধি করে চলতে হবে, তখন আমাদের প্ল্যানিংটা কি হবে, আমরা হয়তো বালতি নিয়ে ঘুরবো, বালতির মধ্যে কাপড় থাকবে, সাবান থাকবে, অমুক থাকবে ইত্যাদি, এটা একটা ফান। কিন্তু এই করোনাকে সঙ্গে নিয়ে আমাদের যখন নাকি নাটক সিনেমা তৈরি হবে, এবং এই করোনার লকডাউনের টাইমটাতে দর্শকের রুচি পরিবর্তন হয়েছে বা হচ্ছে, বড় বাজেটের সিনেমা দেখতে দেখতে চোখ বড় হয়ে যাচ্ছে, আমাদের আর্টিস্টরাও নিজের একটু ফিরে তাকিয়েছেন, কাজের কোয়ালিটি সবকিছু উন্নত হবে। সুতরাং যারা এইরকম প্রযোজক যারা আছেন, তাদের আসলে তৈরি হওয়াটার একটা ইঙ্গিতকে দিলেন কিনা সালাউদ্দিন লাবলু, যে আমরা ডিরেক্টররাই তৈরি হচ্ছি, দর্শক তৈরি হয়ে গেছে অন্যভাবে, নেটফ্লিক্স আর যাই বলি না কেন, কিন্তু প্রযোজক এবং মাইন্ডসেট, অর্থাৎ সরকারি অনুদানই বলেন আর প্রযোজক যিনি আসবেন নাটক প্রযোজনা করতে, সিনেমা প্রযোজনা করতে, তাদেরও তৈরি হওয়াটা কিন্তু ওইভাবেই তৈরি হতে হবে। সুতরাং করোনা এবং করোনা পরবর্তী নাটক সিনেমারও বোধহয় ধারণাটা একটু অন্যরকম হবে। একটা বিরতির পরে বাকি সুযোগটা সাজু পাচ্ছে। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রা ঈদের আগের রাত, অর্থাৎ চাঁদ রাতে কিছু করোনা, সেই শিরোনাম নিয়ে আমরা কথা বলছি। অনেকে অনেক কিছু করেছেন, করে যাচ্ছেন, এবং সেসব নিয়েই আমাদের আজকের আয়োজনে আমরা শেয়ার করছি। সোহানা সাবা কিছু বলবেন? সাজু যোগ করার আছে।
সাবা কি করলেন এর মধ্যে? আচ্ছা, আমরা এই মুহূর্তে আমি যেটা খামারবাড়ি প্রোডাকশন নামে একটা প্রোডাকশন হাউস বানিয়েছি, সেখান থেকে আমি ওয়েব সিরিজ আর সিনেমা প্রডিউস করতে যাচ্ছিলাম, যেটা 28 মার্চ থেকে শুরু হবার কথা, কিন্তু মার্চের 10 তারিখ থেকেই আমি একেবারে বাড়িতে। এবং আমি বলতে চাই সবাইকে যে আমি এতদিন পরে প্রথম বেরিয়েছি, কোথাও এসেছি, তো একরকম দমবন্ধও লাগছিল, একটু রিল্যাক্সও লাগছে, এবং আমি জানি যে এমন একটা জায়গায় এসেছি যেখানে আমি সেফ। সবাইকে ঈদ মোবারক, তোমাকেও ঈদ মোবারক। আর বাড়ি থেকে কিছু করার উদ্দেশ্যে আমি, চুমকি আপু এবং শাওন আপু অনেকদিন ধরেই ভাবছিলাম যে কি করা যায়। তো সেখান থেকে আমরা একটা নয়নতারা হাউজিং লিমিটেড নামে একটা ফরম্যাট তৈরি করেছি, একটা বিল্ডিং, 5 তলা বিল্ডিং, এই এক একটা ফ্লোরে এক একজন থাকে এবং একজন আরেকজনের সাথে কমিউনিকেট করে বারান্দায় এসে, এরকম একটা জায়গা তৈরি করেছিলাম। তো প্রথমে টমেটো নামে একটা সিরিজ, মানে একটা এপিসোড আমরা শুরু করলাম। তো পরে ভাবলাম যে সামনে পহেলা বৈশাখ, তো তড়িঘড়ি করে পহেলা বৈশাখের ফরম্যাটটা তৈরি করলাম এবং আর্টিস্টদেরকে পাঠালাম, যারা আমাদের সাথে একাত্মতা বোধ করেছে সেই সব আর্টিস্টরা আমাদের ভিডিও করে পাঠালো, ডায়ালগগুলো প্রপারলি দিল এবং ওটাকে এডিট করলাম, এবং আমরা খুব ভালোভাবে দর্শক আমাদেরকে নিয়েছে, অনেক ভিউয়ার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা খুব ভালো একটা স্পন্সরও পেয়েছি 3টা এপিসোডের জন্য, এবং সেই পুরো টাকাটা আমরা 1 টাকার আহারকে দিয়েছি। এবং আমাদের একটা এপিসোডে চঞ্চল ভাইয়া আছে, আর সবগুলো এপিসোডে তো আমাদের সাজু ভাই আছে। আমার ছেলের সবচেয়ে ফেভারিট আর্টিস্ট হচ্ছে সাজু ভাই। বাবা, হ্যাঁ, এখন সাজু ভাই প্যাম্পার্ড, নিশ্চয়ই কিছু একটা বলবেন। আমি এই ফাঁকে একটু বলছি, হাত ধোয়া নিয়ে কাকুলি কথা বলছিলেন যে, আর এই আমি জানি যে সাবা বা সাবার নয়নতারা হাউজিং যে কাজগুলো করছে সবই আসলে সচেতনতামূলক। আমরাও চেষ্টা করব, এটিএন নিউজে আমরা নানান সারাক্ষণই আমাদের খবর দিতে হয় অন্যান্য, তার ফাঁকে ফাঁকে কিছু 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 সচেতনতামূলক কাজও আমাদের করতে হয়েছে এরই মধ্যে, এবং লোকজন সীমিত। আমরা আমাদের হাত ধোয়ার যে কন্টেন্টটি ছোট্ট একটি, মানে পরিচিত একটি গানের সঙ্গে করা, নিশ্চয়ই আমরা দেখাবো। তার আগে সাজু খাদেন, আমি বলবো না, আমরা বলছিলাম যে লাবলু ভাইয়ের সূত্র ধরে যে আসলে আমাদের দর্শকদের চোখের একটা পরিবর্তন হচ্ছে কিনা, টেস্টের পরিবর্তন হচ্ছে কিনা। আমার মনে হয় দর্শকদের টেস্ট সবসময় ভালো, আমি বিশ্বাস করি, কিন্তু আমার কখনো কখনো মনে হয় আমরা যারা এই কাজটির সাথে সম্পৃক্ত, এই শিল্প সংস্কৃতির সাথে, আমাদের কখনো কখনো আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা সেফ খেলতে চাই। আমার মনে হয় যে সাজু খাদেম কমেডি করে, তো তাকে দিয়ে সারা জীবন কমেডি করেই কোনোভাবে পার করে ফেলা যায় কিনা, এই সেফটা খেলতে চাই, কিংবা আরেকজন এরকম করে এইভাবে খেলতে চাই। তো আমার মনে হয় যে এটা লেক অফ এডুকেশন, আমাদের শিক্ষা, আমাদের জানা, আমাদের প্র্যাকটিস। কারণ আমরা যেহেতু এই জায়গাটিতে স্বভাব শিল্প হিসেবে এসেছি, গুরু শিক্ষায় এসেছি, আমাদের কোনো ইনস্টিটিউশন নেই। তো এই জন্য আমরা কিন্তু সর্বক্ষেত্রে যে এই বিষয়ে খুব ভালোভাবে দেখে দেখে যেহেতু শিখা, আমার কাছে মনে হয় এই মুহূর্তে লাবলু ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট, বা আন্তঃসংগঠনের কাছে রিকোয়েস্ট, আমরা বোধহয় আমাদের সময় হয়ে গেছে, সরকারের কাছে বলেন বা রাষ্ট্রের কাছে বলেন, যে একটা ইনস্টিটিউশন আমাদের ভীষণ ভীষণ জরুরি। তাহলে বোধহয় আমরা আমাদের কাজের কোয়ালিটি বলি, আমাদের চিন্তা বলি, আমাদের কম্পোজিশন বলি, আমাদের অভিনয়ের ধরন বলি, আমাদের নির্মাণ শৈলী বলি, এর একটা ব্যাপক পরিবর্তন আসবে। এখানে আমার একটা প্রশ্ন আছে সাজু, সত্যি কি ইনস্টিটিউশন যদি হয় একেবারে আপনাদের স্বপ্নের মতো, সেখানে কি আপনারা সুযোগ পাবেন? কারণ ওই যে কমফোর্টের জায়গাটা বললেন, সেফ খেলার কথাটা বললেন, আবারও যদি কালকেই যদি ঘোষণা করা হয় যে বাংলাদেশে করোনা নাই, অনেক বড় আর্টিস্ট, আপনারা এক একজন আর্টিস্ট তো মানে আধা ঘন্টা করে এসে সেটে টাইম দিয়ে চলে যান। লাবলু ভাই নিশ্চয়ই আমার সঙ্গে হবেন। আমি শুধু আমার কথা বলছি না, আমি বলছি যে পরবর্তী সময়ের কথা বলছি। হয়তো আমি বলছি যে আজকে হয়তো আমি অনেক কিছুই করতে পারবো না, কিন্তু আমার পরের জেনারেশন যেন একটা সুন্দর প্ল্যাটফর্ম পায়। এখানে আমি একটু প্লাস করি সাজু, আমি একটু কথা বলি। তুই যেটা বললি যে একটা ইনস্টিটিউশন দরকার, ইনস্টিটিউশন আছে হয়তো আমাদের এই নাটকটার উপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা এটা আছে, ইনস্টিটিউশন হয়তো ওই মাত্রায় নাই, আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি নাই, হয়তো এনএসডির মতো বা পুনের মতো নাই, কিন্তু সময় আছে কিনা সেটা একটা জরুরি ব্যাপার। এখন প্রশ্নটা হচ্ছে যে একটা কথা বলা হলো যে দর্শকের রুচি ঠিক আছে, দর্শকের রুচি ঠিক আছে বা নাই এটা একটু আপেক্ষিক। আমি হ্যাঁ বা না কোনোটাতে আমি 100% বলছি না।
এই দায়টা আসলে আমাদের, আমরা যারা কাজ করি। এখন তুমি বলছো, আমরা কি বলছি যে আমাদের এই করোনার সময় পার হলে পরে আমাদের সবারই চিন্তা চেতনা বা দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ হবে, অথবা একটু ভালো বেটার কাজের দিকে আমরা যে অভ্যস্ত হলাম। কিন্তু দর্শকের আবার একটা রুচি একটা জায়গায় আটকে রাখার জন্য মাস্টার প্ল্যান আছে, সেটা সর্বক্ষেত্রে আছে, রাজনীতিতেও আছে, আবার আমাদের কালচারাল অঙ্গনেও আছে। এর সাথে আবার অন্য কিছু বিষয় আছে, যেটা শুধু একটা শব্দ উচ্চারণ করবো, ধর্মান্ধতা, বাদ বাকি অন্য প্রসঙ্গে যাই। তার মধ্যে একটা আছে যে একদম রুটিন করে এখনো প্রত্যেকটা চ্যানেল, আমি চ্যানেল মালিকদেরকেই বলছি, চ্যানেলের উদ্দেশ্যেই কথাটা বলছি, এখনো রুটিন মাফিক যে সিনেমা প্রতিদিন চালানো হয়, সেই সিনেমার কোয়ালিটি আমি মনে করি যে একটা সময়ের জন্য ওটা ঠিক ছিল, কিন্তু এখনকার বাস্তবতা রুচির পরিবর্তনের জন্য, আমার উন্নয়নের জন্য, আমার সারা পৃথিবী কোথায় যাচ্ছে, মানে ফিল্মের উন্নতি কিভাবে হচ্ছে, সেই জায়গায় কিন্তু আমরা এখনো রুটিন করে, ইভেন আমি 2.5 মাস 3 মাস আমি বাসায় থেকে আমি প্রতিদিন যখন আমার দরকার হচ্ছে করোনা সচেতনতা, তখন আমি দেখছি বস্তায় কেজি দরে কিনা সিনেমা চালাচ্ছে 3 বেলা করে, এবং সেখান থেকে কোনো উত্তরণ, ওই যে রুচির দর্শক তাদেরকে ওখানে জিয়ে রাখা হচ্ছে, মানে সেই সার্বিক একটা সমৃদ্ধি দরকার। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে যে করোনা সচেতনতা নিয়ে আমার কিছু আছে, কারণ আমি কখনোই সামাজিক কোনো বিষয়ে, বা বিশেষ করে আমি আগে কথা বলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করতাম না, অথবা ভয় পেতাম, অথবা আমি কোনো বিষয়ে প্রস্তুত থাকতাম না, যে কোনো বিষয়ে কথা বলতে দিলে আমার, আমি অভিনয়টাই শুধু করি, এইটুকুই আমার জন্য যথেষ্ট, অন্য কথা মাথাও দিতাম না। কিন্তু এই 2.5 মাস করোনার সঙ্গে বসবাস করতে করতে আমাদের মেধা, চিন্তা ভাবনা প্রত্যেকটা জায়গায় তো দিনে রাতে করোনা মিশে গেছে, করোনা করোনা করোনা। তো সেই জায়গায় চিন্তা করে দেখলাম যে আমার দেশের সাধারণ মানুষ, ওই যে কে কথাটার জন্য বলছিল যে কিছু শব্দ আসছে, যে শব্দগুলো সাধারণ মানুষের কাছে খুব সহজে গ্রহণযোগ্য হয়নি করোনা সম্পর্কে, লকডাউন, আইসোলেশন, সামাজিক দূরত্ব। হোয়াট ডু ইউ মিন বাই সামাজিক দূরত্ব? সরাসরি বললেই হয় যে 4 হাত দূরে থাকেন, অথবা 3 মিটার, বা যে দূরত্ব, ফিজিক্যাল ডিসটেন্স, শারীরিক ডিসটেন্স, সেটা কত ফিজিক্যাল আমি বলবো না, আমি বলবো একজন আরেকজন থেকে দূরে থাকেন। ট্রাকের পেছনে যেমন লেখা থাকে 100 হাত দূরে থাকেন, সেরকম মানুষ একজন আরেকজন মানুষ থেকে কতটা দূরে থাকবে, খুব সহজ ভাষায়, সহজ ভঙ্গিতে, এবং ছোট এবং চ্যানেলগুলা, আমরা এত বড় একটা ইন্ডাস্ট্রির কিন্তু কিছু গ্রহণযোগ্য প্রচুর মানুষ আছে, যে মানুষগুলোকে, এবং সরকারি বেসরকারি বিভিন্ন ভাবে এটা প্রচার করা হয়েছে, কোথাও কিন্তু সহজলভ্য বা যে সাধারণ মানুষকে কানেক্ট করতে পারে। আমরা কিন্তু আমাদের নাটক দিয়ে একদম মানুষের দোরগোড়ায়, যে মানুষটি অক্ষর জ্ঞানহীন, যে মানুষটির কোনো শিল্প ভাবনা নেই, সেই মানুষটির কাছেও কিন্তু আমরা পৌঁছাইছি, কিন্তু একটা দীর্ঘ 20-22 বছর বা 30 বছর ধরে। সেই জায়গাটাও আস্তে আস্তে যেমন নষ্ট করা হয়েছে, এবং এই টোটাল ক্রাইসিসের সময় আমরা যদি সেই প্ল্যান করেও যদি আমরা আগাইতাম চ্যানেলগুলোর মাধ্যমে, সেটাও আমরা করতে পারি নাই। আমরা কিছু ভাড়া করা কিছু ভাষা করোনার সাথে, সেগুলা নিয়ে আমরা খুবই সরকারি বিধি মোতাবেক প্রজ্ঞাপন জারির মতো করে আমরা সব জায়গায় বলছি, কিন্তু পাবলিককে সরাসরি কানেক্ট করতে আমরা ব্যর্থ হয়েছি, যে কারণে অসচেতনতার পরিমাণ এত বেশি। একদম, আমি একদম চঞ্চলের সঙ্গে একমত। এবং গতকাল আমাদের এই অনুষ্ঠানটি ছিল বাচ্চাদের, মানে তারা বিভিন্ন স্কুল কলেজ, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়ামে পড়া বাচ্চারা ছিলেন, এবং তাদের কাছ থেকে আমরা এই ফিডব্যাকটাই পেয়েছি যে এখনো পরিষ্কার করে চিকিৎসকরা ঠিক করে বলতে পারেননি যে কোন মাস্কটি আমরা কিভাবে পরব, এবং আমাদের আসলেই সীমাবদ্ধতা, বা আমরা অনেক নয়েজ তৈরি করেছি, কিন্তু আসলে ঠিক বার্তাটি দিতে পারিনি যে কেমন করে হাত ধুবো, কয় হাত দূরে থাকবো, আইসোলেশনের বাংলাটা কি আসলে, আর কোয়ারেন্টিনটা আমরা কিভাবে উদযাপন করব বা আমরা থাকবো, সেটা আমরা সহজ করে বলতে পারিনি। এই জায়গায় দুর্বলতা, এবং সেখানে আমরা সোশ্যাল মিডিয়াতে আপনাদের কিছু কন্টেন্টের কারণেই অনেক জায়গায় সেই ঘাটতিটা মিটেছে। আমার মনে হয় যারা এই গণমাধ্যম কর্মী আমরা আছি, আমাদেরও নতুন করে ভাবতে হবে, এই একই বিদেশি শব্দ, বিদেশি ভাবনা, বিদেশি করোনা নিয়ে আমরা দেশি জাত কিভাবে তৈরি করব, সেটা নিয়ে নিশ্চয়ই একটু একটা স্ট্র্যাটেজি করা দরকার। আরেকটা বিষয়, সাধারণ মানুষ কিন্তু নোটিশ বোঝে না, সরকারি নোটিশ কিন্তু বোঝে না, সরকারি নোটিশের যে ভাষা, এবং সেখানে আমার কাছে কিছু কাজ এসেছিল, আমি যেটা পড়ার পর আমি বললাম যে এই শব্দগুলো কেন ব্যবহার করা হচ্ছে। যেমন প্রথমে বলছে কোভিড-19, তো আমি বললাম এই তো একটা ক্র্যাশ, কোভিড-19, করোনা, গ্রামের অনেক মানুষ বলে করোনাও বলতেছে, বা করোনার অসুখের নামে ধরছে, যেভাবে সে বুঝুক, যে রোগটা আসলে কি। তারপরে যখন সলিউশনের কথা বলা হচ্ছে যে আপনি আপডেট পাবেন হচ্ছে www.omuk. ইয়েতে যান, তাহলে এই www. যে ঢুকতে পারে, করোনা সচেতনতার কিছু প্রয়োজন নাই। যারা জানে না, এরকম মানুষের সংখ্যা 70%, তাদের কাছে এটা আসলে কিভাবে
খুব সহজ ভাষায় এটা পৌঁছানো দরকার ছিল। মানে আমাদের বোধহয় মানে এই করোনার স্ট্র্যাটেজিটাই বোধহয় এরকম, করোনা একটা ধারণা এবং এই ধারণাটাকে যতটা গোলমেলে যে যার জায়গা থেকে গোলমেলে করে সেখানে কিছু কর্পোরেট ফায়দা লোটার একটা চেষ্টা চলছে কিনা সেটাও নিশ্চয়ই কেউ না কেউ খুঁজে বের করবে যাদের সময় আছে। করোনা নিয়ে বিজ্ঞানীরাও এখনো ডেফিনিট না আসলে কি এটা। না, এটাও একটা নয়েজ সাজু, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি বলতে চাই এটা একটা নয়েজ। এটাও বারবার করে বলা হচ্ছে আমরা জানি না, কিন্তু না জেনেও জি। আরেকটা কথা হচ্ছে যে আমরা যে প্রচারণাগুলো করছি করোনা সচেতন করার জন্য, ম্যাক্সিমাম হচ্ছে অনলাইন বেজ, প্রচারের মাধ্যম হচ্ছে অনলাইন। এবং আমি খারাপ বলছি না, গান, কবিতা, ছড়া যেটাই বলি না কেন, এটা কিন্তু সাধারণ মানুষকে কিন্তু কানেক্ট খুব বেশি করে না। সাধারণ মানুষের সাথে কথা কানেক্ট করে। আমি যদি এখন একটা ভিডিও ভাইরাল করে যদি খুব সিরিয়াসলি যদি বলি, সেটা আমার নিজস্ব এলাকার ল্যাঙ্গুয়েজেও যদি হয় এবং সেইটাই যদি আমার এলাকায় চালানো হয়, আমার মনে হয় যে কোনো নোটিশের চাইতে বা আমরা যে জায়গায় আছি অনেক বেশি ইফেক্টিভ হবে, অনেক বেশি কার্যকর। হাত ধোয়া নিয়ে এটিএন নিউজের একটা কাজ আমি বড় মানে নির্মাতারা আছেন তাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। জিনিসটা অনেকটা মাথার উপর দিয়ে গেল কিনা, কিন্তু সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে করেছি। এটার পার্টিসিপেন্ট সবাই সাধারণ মানুষ। আমরা কারওয়ান বাজারের একটা ছোট্ট চ্যানেল, এখানে তাদেরকে বুঝিয়েছি কিভাবে হাতটা ধুতে হয়। ওটাই আমাদের প্রোডাকশন, আমরা করেছি এডিট করে। একটু দেখে আমরা বিরতিতে যাব, বিরতির পরে বাকি কথাগুলো শুনবো। দেখি নিয়ম মেনে দিনে অন্তত 20 বার 20 সেকেন্ড ধরে সাবান পানি দিয়ে হাত ধুন। জনসচেতনতায় এটিএন নিউজ। ইস্পাহানি নিউজ আওয়ার এক্সট্রার একেবারে শেষ ভাগে বৃন্দাবন দাস এখন। না, আমি তো সবার কথা শুনলাম, আমি খুব মুগ্ধ হয়ে শুনছিলাম সবার কথা। এই সচেতনতামূলক কার্যক্রম শিল্পীরা অবশ্যই করবে, কিন্তু সমস্যা আমার যেটা মনে হয়েছে যে এবার সচেতনতাটা মানে করোনা সম্পর্কে সবার যা ধারণা, বিশেষজ্ঞদেরও মানে অন্ধের হাতি দেখার মতো অবস্থাটা আমার মনে হয়। যে যতটুকু দেখছে হাতি, কেউ বলছে কলা গাছের মতো, কেউ বলছে চাঁদের মতো, কাচির মতো, মানে যে যেখানে হাত পড়ছে। আর কেউ আছে যারা দৃষ্টি আছে তারা খুব চতুর ভাবে বলছে এটা হাতি না, এটা মোষ। মানে বিভ্রান্ত করাটা এইভাবে অনেকটা অবস্থা তৈরি হয়ে গেছে এবার। এবং সেই ক্ষেত্রে শিল্পীদের আসলে কি করার আছে? শিল্পীরা বলবে, চিৎকার করবে, কথা বলবে, আমি যদি না শুনি, মানলে তাল গাছ, না মানলে কিছুই না। আর শিল্পীদের অবস্থা সেটা হচ্ছে যে আমার যেটা এই করোনার সময়ে এই জরুরি অবস্থা বলি, একটা ক্রান্তিকাল অবস্থায় আসলে শিল্পীদের কি কোনো দরকার আছে? শিল্পীরা তো মনের আনন্দে যা হয় করবে, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। এইটাই আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে রাষ্ট্র বলি, সমাজ বলি, যে শিল্পীরাও যে মানুষ, তাদেরও যে সংকটে আছে, তা এটা নিয়ে অন্য সেকশনে সবার জন্য কথা বলছি, কিন্তু শিল্পীদের নিয়ে আমি কোন জায়গায় মানে বোদ্ধাদের বা বড় বড় বিজ্ঞ মানুষদের কোনো কথা বলতে চাই, কারণ এরা মনের আনন্দে করবেই, বাট তোরা খাস না খাস তোদের এই কাজটা করতেই হবে। ব্যাপারটা ভাবটা যেমন এইরকম, সেই কারণে দৃষ্টিভঙ্গি যেটা লাভলো বৃন্দাবন দাস, এই আলোচনাটি তোলা থাকলেও আমরা এই আলোচনাটি একটু আরো লম্বা করতে চাই আর কি। হয়তো করোনার সময়টাও অনেক লম্বা হবে, আমাদের এইসব বিষয়গুলো নিয়ে কথা বলা দরকার। কাকুলি খুব ছোট্ট করে, আমার একদম হাতে সময় নেই। আচ্ছা, আমার কাছে এই নাটকগুলো বানাতে গিয়ে একটা জিনিস মনে হলো যে যদি কন্টেন্ট গুলো চেঞ্জ না হয়
আমাদের এর করোনার পরবর্তীতে যদি নাটক, সিনেমা এই গল্পগুলোকে যদি ম্যাসিভ আকারে বা খুব ফেবুলাস কোনো কিছু না করা যায়, তাহলে আসলে দর্শক নিবে না। কারণ দীর্ঘদিন ধরে দর্শক যেগুলো দেখে আসছিল সেই কন্টেন্ট গুলো আলটিমেটলি থাকবে না। কারণ সবসময় মানুষ গঠনমূলক কোনো কিছু চায়, মেসেজ চায়, নাটক থেকে কিছু শিখতে চায়, ছবি থেকে শিখতে চায়, এইগুলা। আর একটা জিনিস হলো যে আমার কাছে এই যে নাটক, এটা আমি একদম হাতের মুঠোয় বানিয়ে ফেললাম, বা হাতের কাজ আমার, কিন্তু যেহেতু আমি সবসময় সিনেমা নিয়ে ভাবি। আমরা 2 লাখ টাকার জন্য চ্যানেলে চ্যানেলে ঘুরি, আমরা সিনপসিস নিয়ে যাই, সেখান থেকে আমরা ফেরত আসি। এই যে একটা ছোট্ট নাটক, 40 মিনিটের নাটকের জন্য আমার কলিগের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়, আমাকে চ্যানেলে অপমানিত হতে হয়, আমাকে এই ছোট্ট একটা জায়গার জন্য আমরা তোলা রাখি, কারণ এগুলা অনেক অনেক বিষয়, অনেক আলোচনার দাবি রাখে। শেষ মন্তব্য সালাউদ্দিন লাবলু, এক লাইনেই বলতে হবে একেবারে। আচ্ছা আচ্ছা, আমাদের তো শুরুতে বলছিলাম যে আমাদের বোধের জায়গাটা তৈরি হচ্ছে। ছোট্ট করে আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই আমরা গত 10 বছর ধরে, আগে একটা সময় ছিল যে ডাক্তার, ইঞ্জিনিয়ার করার জন্য বাবা মাদের কিন্তু অনেক বড় একটা স্বপ্ন ছিল। ইদানিং দেখছি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার না, মানে আইটি বা এই সমস্ত নিয়ে কিন্তু বিদেশ নিয়ে অনেক মানুষদের পরিবর্তন হয়েছে। কিন্তু করোনা আসার পরে এখন মনে হচ্ছে যে আসলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার যে কতটা দুর্বল হয়েছিল, বা এখন মনে হয় যে একজন খেলোয়াড় তৈরি করার চাইতে মনে হয় একটা স্বাস্থ্য একজন ভালো ডাক্তার তৈরি করা দরকার। একদম 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 একদম। অনেক ধন্যবাদ সাবা। এক লাইন, তারপরে সাজুকে দিয়ে আমি শেষ করতে দিতে চাই। আচ্ছা, আমি প্রথমে বলতে চাই যে ডিরেক্টর হয়ে ওদের কন্টিনিউটি ব্রেক হলো কি করে? একজন আরেকজনের জায়গায় চলে গেল, কাকলিয়া। আচ্ছা, আমি আবার সবাইকে ঈদ মোবারক জানাতে চাই, এবং আমি একটা জিনিস বলতে চাই যে আমরা বারবার এই করোনা একটা কথা খুব ফেমাস হয়েছে, এবং এটার সাথে আমি একাত্মতা বোধ করি। আমরা সবসময় এই শব্দটা এত বেশি বলছি, আমি কিন্তু চ্যানেল অনেস্টলি স্পিকিং বন্ধ রাখি। আমি আপডেট জানতে চাই না, আমি সেফ থাকতে চাই, আমার যতটুকু সম্ভব আমি মানুষকে সাপোর্ট করতে চাই দূর থেকে, তো সেইটুকু আমি করছি। কিন্তু আমরা এই যে হাইপার হয়ে যাচ্ছি কোনো একটা যেটা অদৃশ্যমান একটা বস্তুর উপরে, এটা আমার কাছে মনে হয় যে আমাদের আরও বেশি অসুস্থ করে দিচ্ছে। এবং আরেকটা কথা সবাই বলছিল, একটা কিন্তু আশার আলো আছে। আমার বাড়িতে আমার মা কিন্তু ইন্ডিয়ান বাংলা চ্যানেলের একটা রেগুলার ভিউয়ার ছিল, সে কিন্তু একেবারে ফিরে এসেছে, সে কিন্তু এখন ইন্ডিয়ান বাংলা চ্যানেল দেখছে না, কারণ ওখানে নতুন কোনো কিছু নেই। তো আমাদের চ্যানেলের দিকে আমাদের মা খালারা বা নানি দাদিরা ফিরে তাকাচ্ছে, কিন্তু পুরনো কন্টেন্ট দেখছে তারা, পুরনো হলেও বাংলাদেশি কন্টেন্টই দেখছে। তো এখন হচ্ছে রাইট টাইম আমাদের নিজেদের একসাথে হয়ে ওইটা ভাবা যে আজকে থেকে 2 মাস 3 মাস পরে আমরা কোন কোন কাজগুলো করব, যেটা আমাদের বাজেট নাই, এটা হচ্ছে রিয়েলিটি। কম বাজেটে আমরা কিভাবে ভালো কন্টেন্ট দেখাবো। করেনি, শেষ করেনি, সব শুধুই নেগেটিভ করেনি, অনেক আশার অনেক জিনিস আছে। বিদায় নিচ্ছি, শুধু সাজু খাদেম একটু খুব অ্যাকশন নিয়ে বসে আছেন, ছোট্ট করে একটা কিছু বলে শেষ করেন। না, আসলে যেহেতু আমরা আজকে আসলে যে আলোচনাগুলো করা উচিত, সিরিয়াস আলোচনার জন্য আলাদা একটা সময় দরকার, তাহলে ব্যাপক আলোচনা করা যায়, এটা হালকা করে বলা যায় না। আর আমি একটা জিনিস বিশ্বাস করি, মানব জাতি ধ্বংস হতে পারে কিন্তু মানব জাতি কখনো পরাজিত হয় না। তবে একটা জিনিস শুধু প্রশ্ন করি সবাইকে, সময় কখন অপেক্ষা করে? যখন ঘড়ি নষ্ট হয়ে যায়। তো আশা করি ঘড়ি নষ্ট আছে, ঘড়ি ঠিক হলে আমরা আবার সবাই সুন্দরভাবে আমরা একসাথে মিলিত হব। অনেক ধন্যবাদ। আমাদের ঘড়ি নষ্ট নয়, আমাদের 11টার খবরে যেতে হবে। সবাইকে আবারও ঈদ মোবারক এবং কৃতজ্ঞতা আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। সবাই আনন্দে থাকুন, ঈদের আনন্দ করুন, সবাই যেভাবে আছেন সেভাবেই।